ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ৬ ঘন্টা চেষ্টা নিভল সচিবালয়ের আগুন। ট্রাক চাপায় দমকল কর্মীর মৃত্যু, হবে উচ্চ ক্ষমতার তদন্ত। নারায়ণগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবের শহীদের স্ত্রী সেজে মামলা, আসামিদের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ, আদালতে তলব। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট। এই বাইরে এভাবে মেরে ফেলবো আমরা চিন্তা করি না। চাঁদপুরে জাহাজে নিহত বাবুর্চি রানা কাজীর বাড়ি মুন্সিগঞ্জে এখনো চলছে মাতম। জড়িতদের সঠিক বিচার চান স্বজনরা। ষড়যন্ত্র, মানুষ কি কেউ কবায়া কাটতে হেলায়? এটা কি মানুষ? তো এটার কি বিচার হইব না? টাকাই তুলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্ত হেয়া তো হয় নাই। এত বুঝতে যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। সাতক্ষীরার পালপাড়ায় ফিরেছে সুদিন। নান্দনিক তৈজসপত্র উৎপাদনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। টালি টাইলস যাচ্ছে বিদেশে। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, ৩৮ মৃত্যু, ২৯ জনকে জীবিত উদ্ধার। এবং প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে ২০২৪ কেটেছে দেশের ফুটবল অঙ্গন। নারীরা সাফে সাফল্য এনে দিল, হতাশায় ডোবায় জামাল মিরাজ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। সচিবালয়ের আগুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এখন কি অবস্থা দেখছেন সেখানে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, আর সচিবালয়ের কাজকর্ম কি স্বাভাবিক হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে, এবং এই ৫ নম্বর গেটটি প্রেস ক্লাবের বিপরীত দিকে, অর্থাৎ মেট্রো স্টেশন থেকে সচিবালয়ের দিকে নামলেই যে গেটটি রয়েছে সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে সকালে থেকেই সকল গেট বন্ধ ছিল এবং কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারছিল না, কিন্তু বেলা 9:45টার দিক থেকে সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যদিও প্রবেশটি সীমিত করা হয়েছে, কেননা ৫ নম্বর গেট দিয়ে সকলকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি ভেতরের কয়েকটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক কর্মকর্তা কর্মচারীরাই বেরিয়ে পড়ছেন, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভবনের ৭ নম্বর ভবনের ৬ তলা, ৭ তলা, ৮ তলা এবং ৯ তলা আর কোনো কিছু আর অবশিষ্ট নেই, সবই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা ভেতরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ডাক ও টেলিযোগাযোগ যেই মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার, তা যুব ক্রীড়া এবং এই দুইটি ফ্লোর বা এই দুইটি মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একদম ফাইলপত্র সহকারে, কম্পিউটার সহকারে সব কিছুই আর অবশিষ্ট নেই, সব কিছুই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যে আপনিও দেখতে পাচ্ছেন, যে এই ৫ নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের মধ্য দিয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করছে, এবং তারা এই গেটের মধ্য দিয়েই কিন্তু ঢোকার জন্য জমায়েত হচ্ছেন। কিছুক্ষণ আগে সকলকে অবাধে প্রবেশ করতে দেওয়া হলো, এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ভেতর থেকে জানতে পারছি যে ঘটনাস্থল, অর্থাৎ সচিবালয় যা কিনা বলা যায় যে বাংলাদেশের হৃৎপিণ্ড বা প্রশাসনের হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের যখন আগুন লেগেছে, সেই আগুনের যেই ভয়াবহতা, সেই ভয়াবহতা আর যে ঘটেছে তা পরিদর্শন করতে প্রধান উপদেষ্টা আসবেন, এবং সেই জন্যই কিন্তু ভবনের ভেতরে বা সচিবালয়ের ভেতরে এখন প্রবেশ সীমিত করে রাখা হয়েছে। যারা বেরিয়ে গেছেন। এখন এই গেটটিও আপাতত কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে, এবং ভেতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এখানে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ, এবং সেই কারণেই কিন্তু তারা বেরিয়ে পড়ছেন। যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বেশিরভাগই বেরিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে, তারা এখন ভেতরে প্রবেশের জন্য বাইরে জমায়েত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে, তবে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা কর্মচারীদেরকে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, ভেতরের কি নিরাপত্তা কতটুকু,
তখন তারা বলেছেন যে বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণে তারা লিফট দিয়ে যেহেতু উপরে উঠতে পারছে না, সেই জন্যই তারা নিচে নেমে এসেছে। এবং আপনি জানেন যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে একদম মধ্যরাতের দিকে, এবং যেই রাতে সকলে ঘুমিয়ে থাকে বা যে রাতে কেউ থাকে না সচিবালয়ে। এবং এই ঘটনাটা কেন 7 নম্বর ভবনেই ঘটলো এবং কেনই 6 তলা, 7 তলা এবং 8 তলা, যেখানে কিনা তরুণ উপদেষ্টারা তাদের অফিস করে থাকেন। তরুণ উপদেষ্টা বলতে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং 7 তলায় ডাকো টেলিযোগাযোগের নাহিদ ইসলাম, তারা অফিস করে থাকেন। আমরা ডাকো টেলিযোগাযোগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের উপদেষ্টার রুম থেকে শুরু করে সকল রুম এবং সকল নথিপত্র যা যা ছিল সবকিছু কোনো কিছুই আর অবশিষ্ট নেই, যা তারা আমাদেরকে জানিয়েছেন। মুহূর্তে আমরা দেখছি যে কিভাবে জটলা পাকিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং ভেতর থেকেও কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে আসছে। এই জিনিসটাই আমরা বলতে চাচ্ছি। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সর্বোপরি কিন্তু আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে, তবুও অন্য ঘটনার তদন্তের কারণে এবং নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এভাবে সীমিত করা হচ্ছে প্রবেশ। তো সচিবালয়ের এই 5 নম্বর গেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা আশা করছি কিছুক্ষণ পরে আবার প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তো এই ছিল ন্যান্সি। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়ে রাত প্রায় 2টার দিকে আগুনের সূত্রপাত হয় সচিবালয়ের 7 নম্বর ভবনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করলেও তা বাড়িয়ে 19টি করা হয়। 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। কায়েস রাহাতের রিপোর্ট। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। পুড়ে যায় 7 নং ভবনে থাকা অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও আসবাব। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। এর মাঝে পানির পাইপের সংযোগ দিতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানানো হয়, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। যদিও চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানানো হয়নি কিছু। আগুনে ভবনের 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনের আগুনের ঘটনায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। রাষ্ট্রের যে আমরা বলি ফুসফুস, সচিবালয়ে বলা হয় যে আমাদের বাংলাদেশের ফুসফুস, এই সচিবালয়ে আগুন লাগাটার পিছনে অবশ্যই এটা সাপোর্টাস। ক্ষতি বলতে তো আমাদের নথি কাগজপত্র, আমাদের আসবাবপত্র, কম্পিউটার সামগ্রী, চেয়ার টেবিল, আমাদের অফিসগুলোতে যেগুলো থাকে, ক্ষতি তো এগুলোই হবে। অফিসে আগুন লাগলে তো এই জিনিসগুলো থাকে। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে
কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এ যেন মামলা চুরি। মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ব্যক্তির স্ত্রী সেজেছে এক প্রতারক নারী। আসল স্ত্রী করা মামলা আদালত থেকে চুরি করে নামে বেনামে আসামি করে ফতুল্লা থানায় আরেকটি মামলা দায়ের করেছেন তিনি। টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে গেলে ধরা পড়ে সে। এখন বারবার আদালত তাকে তলব করলেও পালিয়ে আছে ওই প্রতারক। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 18তম পর্ব। অনুসন্ধান করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন, জানাচ্ছেন এম এ আসিম। জুলাই আগস্ট বিপ্লবে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়াজ মিয়া। এখন তার স্ত্রী ফারজানা হিসেবে নিজেকে দাবি করছেন এই দুই নারী। একজন আদালতে, আরেকজন হত্যা মামলা দায়ের করেছে ফতুল্লা থানায়। রহস্য অনুসন্ধানে কাজ শুরু করে দেশ টিভি টিম। ফারজানা নামে ঢাকার আদালতে করা মামলার বাদীকে পাওয়া যায় নিহত রিয়াজের নারায়ণগঞ্জের বাসায়। তার দেয়া তথ্য প্রমাণ বলছে এই নারী নিহত রিয়াজের স্ত্রী। আর্থিক সহযোগিতার কথা বলে অনেক রকমের কাগজপত্র আমারতে নিচ্ছে। এখন যদি আমার কাগজপত্র ফেক করে মামলা করে সেটা তো আমি জানি না। যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমার কাগজপত্র নিয়ে মামলা করা হয়েছে, এরকম নির্দোষ মানুষের ফাঁসানো হয়েছে, তখন আমি না কোর্টে যাই। কোর্টে যা জানতে পারি হ্যাঁ শিওর আমার কাগজপত্র দেয়া যে মামলা করা হয়েছে। আর হ্যাঁ দাবি করছে যে হ্যাঁ আসল ফারজানা। তাহলে ফারজানা সেজে মামলা করা প্রতারক নারী কে? জানতে তার মামলার কাগজপত্র ঘাটাঘাটি করলে বেরিয়ে আসে মামলা বাণিজ্যের প্রমাণ। ইতিমধ্যে টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে হলফনামাও দেয়া শুরু করেছে সে। হলফনামা দেওয়ার ব্যবস্থা করা আইনজীবীর কাছেও মেলেনি ফারজানা সেজে প্রতারণা করা নারীর ঠিকানা। আসলে নাম্বার রাখা হয় না, যেহেতু উনি আমার লং টাইম ক্লায়েন্ট না, উনি আসছে হলফনামা করতে। উনি বলছে আমি নাম্বার চাইছি, বলছে যে ভাই এজাহারের কপিতে আছে, আর আমরাই তো আপনার কাছে আসবো, আপনাদের দেওয়ার দরকার, ফোন করার দরকার নেই। ঠিক আছে, আমি সবার মনে বলছি ঠিক আছে। ঘটনাটা তো আসলে এইটা আসলে একই নামে দুইজন ব্যক্তি, এটা আসলে অভাবনীয়, চিন্তার করা যায় না। তবে তার করা মিথ্যা মামলা হয়রানির শিকার অনেক নিরীহ মানুষ। বাদ পড়েনি এ মাছ বিক্রেতাও। রাজনীতি বা সংঘাতে না গিয়েও প্রতারক নারীর করা হত্যা মামলার আসামি তিনি। এই মামলার যে বাদীর স্বামী মারা গেছে, উনি এই মামলাই করেন। এই মামলা ফ্রড, অন্য একটা মহিলা এই মামলা করছে। এইটা নিয়ে আমরা হয়রানির শিকার, এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। বিষয়টি বুঝতে পেরেছে ফতুল্লা থানা পুলিশ। অফিসার ইনচার্জ জানান মামলাটি খারিজের আবেদন করবেন তারা। স্যাররাও এটা নিয়ে উদ্বিগ্ন যে দুইটা বাদে কি করে হয়, ঠিক আছে। তো আমরা এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা দ্রুত আমরা নিষ্পত্তি করে দেবো। এটা আসলে আমাদের পর্যন্ত আসে নাই, এটা আদালতের ওখানেই উপস্থাপিত হয়েছে এবং যারা লয়ার যারা এটা উপস্থাপন করছে তারাও নাকি এটা আদালতে দুঃখ প্রকাশ করছে বিষয়টা নিয়ে। বিষয়টি নজরে আসার পর দুই ফারজানাকেই আদালতে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। তবে তারপর থেকেই লাপাত্তা প্রতারক ফারজানা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাঁদপুর মেঘনা নদীতে জাহাজের নিহত বাবুর্চি মুন্সিগঞ্জের রানা কাজীর বাড়িতে এখনো চলছে শোকের মাতম। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি স্বজনদের। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ছেলের ছবি দেখে শোক চেপে রাখার চেষ্টা মা হাসিনা বেগমের। 1 বছর হলো দেখেনি ছেলেকে। ছুটি না পাওয়ায় বাড়ি আসা হয়নি। চাঁদপুরে জাহাজে হত্যার শিকার রানার। রোববার মোবাইলে সর্বশেষ কথায় মাকে জানান ছুটি নিয়ে মঙ্গলবার বাড়ি এসে খাবেন মায়ের বানানো শখের পিঠা। জীবিত না পারলেও মঙ্গলবারই তার মরদেহ আসে মায়ের কাছে। এরকম জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায় কাটতে হেলায়? এটা কি মানুষ?
ওরা কি মানুষ? আমি তো মনে করেন আমার এতগুলি ছেলে থাকতে আমি রান্নার লগে আল্লাহ 30 দিন প্রত্যেক দিন রাত্রে কথা কইয়া তারপরে ঘুমাই। আমি ফোন না দিলে ওই ফোন দিব। তো এটার কি বিচার হইব না? ওখানে যে আমার কলজাটা ছিঁড়া যাইতে লাগছে, এটা কি ওইবার আগে কলজাটা ছিঁড়া যায় না? জাহাজের 7 জনকে নৃশংসভাবে হত্যার খবর টিভিতে দেখেছেন স্বজনরা। নিহতদের মধ্যে তাদের রানাও যে ছিলেন তা কিছুতেই ভাবতে পারেননি তারা। আমার অনেক আদরের ভাই ছিল, সবার ছোট। আমার এই বাইরে এভাবে মেরে ফেলবো আমরা চিন্তা করি না। চারজনের মধ্যে যে আমার ভাই আছে আমি জানি না। আমরা তো খবর তো ঠিকই দেখতেছি, কিন্তু আমার ভাই যে আছে এটার মধ্যে আমরা জানি না। চাঁদপুর থেকে মঙ্গলবার রাত 9টার দিকে রানার মরদেহ আসে পরিবারের কাছে। পরে জানাজা শেষে দাফন করা হয় এলাকার সামাজিক কবরস্থানে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রানা সহ 7 জনকে। লোক হিসেবে ভালো ছিল ছেলেটা, কোনো আমরা বিশৃঙ্খল বা না করতো না, কারোর সাথে মারামারি হানাহানি আর এই ছিল না। খুব ভালো ছিল সে। যে কোনো ষড়যন্ত্র হইতে পারে, মালিক ডাকাই চলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্তত হেয়া তো হয় নাই। এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। আমার সূক্ষ্ম বিচার জানি হয়, এটা আপনারা করবেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চান পরিবার সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করতে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ার পথসভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বৈরাচারের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। গেল স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্ধকার পেরিয়ে সাতক্ষীরার পালপাড়ায় যেন আলো ফুটেছে। নতুন পদ্ধতিতে নতুন জীবন ফিরে পেয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোরের মৃৎ শিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় উৎপাদন হচ্ছে নান্দনিক সব তৈজসপত্র। তবে উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ চান কারিগররা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে বিস্তারিত সালমা জাহানের রিপোর্টে। দেশভাগের আগে কলকাতার বাজার জুড়ে শোভা পেত সাতক্ষীরায় নির্মিত মাটির থালাবাটি, হাঁড়ি, কাপ, মগসহ নানা বাহারি সব তৈজসপত্র। তবে দিনে দিনে প্রাচীন পদ্ধতিতে নির্মিত মাটির জিনিসপত্র গুণগত ও দৃষ্টিনন্দন না হয় সেই বাজার হারাতে থাকে। তবে সুখের খবর, নতুন কাজের ধারায় ঘুরছে হারানো বাজার। মাটি দিয়ে কষ্টকরভাবে জিনিসপত্র তৈরি করতে হতো, এখন সেটা উন্নত হয়েছে। এখন আমরা মেশিনের সাহায্যে সেটা তৈরি করছি। পালদের হারানো শিল্প ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেয় স্থানীয় বেসরকারি সংগঠন উন্নয়ন প্রচেষ্টা। পালদের প্রশিক্ষণ দিয়ে পরিচয় করানো হয় নতুন কাজের কৌশলের সঙ্গে। 500 পাল সম্প্রদায়কে আমরা সংগঠিত করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। কৃষি জমির মাটির পরিবর্তে নদী খালের পরিত্যক্ত মাটিকে মণ্ড বানিয়ে ছাঁচে ফেলে এখন বানানো হয় চোখ ধাঁধানোর সব মৃৎশিল্প। তাতেই কমে যায় শ্রম, বেড়ে যায় উৎপাদন। পণ্যের প্রকারভেদে আগের থেকে 3 থেকে 5 গুণ লাভ পাচ্ছেন তারা। 2 রকম মাটি আছে, আটালো মাটি ও বেলে মাটি। আনি আমরা ওই বিলিন্দারে দিই ঘুলাই মেশিনে ওখানে ছেঁকি ছেড়ে দিই। এই পরিবর্তনে পালদের খুশির সঙ্গে ক্রেতাদের মধ্যেও মাটির তৈজসপত্র কেনার আগ্রহ বেড়েছে বহুগুণ। উপহারেও দেওয়া হচ্ছে শিল্পময় কারুকার্যে ভরা ডিনার সেট, চিত্রকর্ম, দেয়াল চিত্র, ওয়াল টেরাকোটা। এখান থেকে বিভিন্ন জিনিস কিনি, ওয়াল হ্যাঙ্গিং, মাটির পটারি, প্লেট, গ্লাস। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর এবং বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। আধুনিক ধারায় সৃষ্টির উদ্যোক্তা প্রতিষ্ঠান বলছে, এই পদ্ধতির ফলে পরিবেশ সুরক্ষা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কেনাবেচা হচ্ছে।
আবার মাটির নান্দনিক টালি টাইলস যাচ্ছে ইউরোপ আমেরিকায়। দেশের বাইরে ইটালি বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমরা দেখেছি যে এই টালিটাকে আরও কি করে ফিনিশিং করা যায়, সৌন্দর্য বাড়ানো যায়, এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা কাজ করছি। পালেরা বিনামূল্যে শুধু প্রশিক্ষণ পায়নি, পেয়েছে প্রায় 5 লাখ টাকার বর্জ্য মাটিকে মণ্ড তৈরির ক্লে, হ্যান্ড জিগার, জগমগ তৈরির হুইল। পালপাড়ার 600 মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে সাতক্ষীরা, খুলনা ও যশোরের 500 শিল্পী আজ শুধু তৈজসপত্র নির্মাতা নয়, প্রায় সবাই এখন বড় ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 42 ঘন্টা পর মিলেছে কাপ্তাই কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ 2 পর্যটকের মরদেহ। বৃহস্পতিবার সকালে উপজেলার চিতমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতারঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত এর লাশ ভেসে ওঠে। এর আগে একই স্থানে তারা গেলে মঙ্গলবার দুপুর 1:30টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহর থেকে আসা 9 জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাটে বোট নিয়ে আসেন। পরে দুপুরে তাদের মধ্যে থেকে 3 জন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে 2 পর্যটক প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন কমিশনের সদস্যরা। কোনো দেশের উপর দোষারোপ নয়, সুষ্ঠু তদন্তে কোনো নাম আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন কমিশন প্রধান, বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। যারা নিহত হয়েছেন এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের সবার সমস্যা আমলে নেওয়ার কথা জানান তিনি। বলেন, সাচিবিক সুবিধা অফিস কাজের সুবিধার্থে সুপ্রিম কোর্টের জর্জের মর্যাদা দেওয়ার আবেদন করেছেন তারা। এছাড়া ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বিদেশি শক্তির উপস্থিতি খুঁজতে 2 জন বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হবে বলেও জানান কমিশন চেয়ারম্যান। আর হত্যাকাণ্ডের সময় দায়িত্বে থাকা কেউ দেশের বাইরে চলে গেলে প্রয়োজনে টিম পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ফজলুর রহমান। সুরাহা চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই, এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কাজে সেই বিষয়টা সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকব। আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের 6 ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার আসামি পুলিশ সদস্য মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এর আগে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরই প্রেক্ষিতে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংঘটিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় নুসরাত শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছে। এদিন আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকেরা আল আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। এ সময় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালালে সাথে সাথে আগুন ধরে যায়। স্যাটেলাইট চ্যানেল এক্স এর পোস্ট বলছে, নিহত সাংবাদিকদের একজন আইমান আল জাদি, যিনি নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে আল আওদা হাসপাতালে
তার সন্তান জন্মের জন্য অপেক্ষা করছিলেন। কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এখন পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। নাসরিন আক্তারের রিপোর্ট। জরুরি অবতরণ করতে গিয়েও শেষ রক্ষা হয়নি আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রোয়ার 190 উড়োজাহাজটির। তবে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। উদ্ধারকৃত রেকর্ডারটি পরবর্তী তদন্তের জন্য অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তদন্তকারীরা। বিমান দুর্ঘটনার আগের মুহূর্তের কিছু ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। তাতে দেখা যায় দুর্ঘটনার আগে বিমানের ভেতরের চিত্র। এ সময় সিটের সাথে থাকা জরুরি অক্সিজেন মাস্ক খুলে যাত্রীদের পড়তে দেখা যায়। বুধবার বাকু এয়ারপোর্টে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করে আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ সময় উদ্ধার অভিযান সহ পরবর্তী পদক্ষেপ কি হবে তা তুলে ধরেন আজারবাইজান এয়ারলাইন্সের প্রেস সার্ভিসের প্রধান ফারিদ হুসেইনভ। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি মেডিকেল দলকে বিমানযোগে কাজাখস্তানে পাঠানো হয়েছে। বিমানে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য একটি হটলাইন নাম্বার খোলা হয়েছে। সেই সাথে জনসাধারণকে অবহিত করা হয়েছে। দেশ জাতীয়তা ভুলে বিমানে থাকা আহত যাত্রী সহ তাদের পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় মানসিক সহায়তা দেয়া হবে। প্রেস সম্মেলনে আরও জানানো হয় কাজাখস্তানের প্রসিকিউটর অফিসের সহায়তায় তদন্ত প্রক্রিয়া চলছে। ফারিদ জানান এ মুহূর্তে তদন্তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। একই সঙ্গে অপরাধ আইনের আওতায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উদ্ধার কাজে নিয়োজিত আছেন 482 জন। সেই সঙ্গে 97টি সরঞ্জাম, 2টি বিমান ও কুকুর সহ অনুসন্ধানে 4টি দল নিয়োজিত আছে। অন্যদিকে বুধবার বিমান দুর্ঘটনায় উদ্ধারকৃত রাশিয়ার নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজাখস্তানে একটি জরুরি ফ্লাইট পাঠায় রাশিয়া। একটি ভিডিও পোস্ট করে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, চিকিৎসা সরঞ্জাম সহ ডাক্তার ও মনোবিজ্ঞানীদের সমন্বয়ে একটি মেডিকেল দলকে দুর্ঘটনাস্থানে পাঠানো হয়েছে। বুধবার কাজাখস্তানের আক্তাউ শহরে 67 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরিয়ায় চোরাগুপ্তা হামলায় 14 পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। পরে নিজেদের শক্তি বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। এদিকে বিক্ষোভের কারণে হোমসের বুধবার গভীর রাতে কারফিউ জারি করে পুলিশ। আরও জানাচ্ছেন নাফরিন মৌ। মাত্র 2 সপ্তাহ আগেই বিপ্লবী বাহিনী হায়াত তাহরির আল শামের আক্রমণের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদ। তবে স্বৈরাচারী প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো দাপিয়ে বেড়াচ্ছে তার লোকজন। এবার আসাদ বাহিনীর হাতে অন্তত 14 পুলিশ সদস্য নিহতের খবর জানালো গণমাধ্যম। প্রশাসন বুধবার ভোর রাতে জানায়, ভূমধ্যসাগরীয় বন্দর তুর্তাসের কাছে গ্রামীণ এলাকায় মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটেছে। বিবিসি জানায়, রাজধানী দামেস্কের নিকটবর্তী কুখ্যাত সেদনায়া কারাগারের সঙ্গে জড়িত এক কর্মকর্তাকে তার ভূমিকার জন্য গ্রেফতার করার চেষ্টার সময় আসাদ সরকারের অনুগত বাহিনীর অবশিষ্টরা নিরাপত্তা বাহিনীর উপর চোরাগুপ্তা হামলা চালায়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই সংঘর্ষে 3 হামলাকারীও নিহত হয়েছেন। পরে নিজেদের শক্তি বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে দেশের বিভিন্ন শহরেও বিক্ষোভ হচ্ছে। এ অবস্থায় হোমসে বুধবার গভীর রাতে কারফিউ জারি করেছে পুলিশ। সংখ্যালঘু আলাওয়াইট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলের কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। সিরিয়ার এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আশঙ্কা, বিদ্রোহীদের অধীনে দেশে কট্টরপন্থী ইসলামী সরকার গঠিত হতে পারে। তবে তাদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছে নতুন সরকার। সংখ্যালঘুদের রক্ষার জন্য তারা একাধিকবার প্রকাশ্যে অঙ্গীকারও করেছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। সময়ের পরিক্রমায় বিদায় নিতে চলল আরও একটি বছর।
দেশের ফুটবলও প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে কাটিয়েছে 2024 সাল। নারীদের সাফ জয় যদি হয় প্রাপ্তি, সেখানে জামাল ভুঁইয়াদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থতার ধারা বজায় রাখাটা হতাশার। তবে বছর শেষে সালাউদ্দিন রাজত্বের অবসান দেশের ফুটবলের জন্য স্বস্তি। আর হামজা চৌধুরীর ফিফা থেকে ছাড়পত্র পাওয়া 18 কোটি মানুষের জন্য উৎসবের উপলক্ষ হয়েছে বছর শেষে। এক নজরে দেশের ফুটবলের পুরোটা সালতামামিতে। 2024 সালটা দেশের ফুটবলের জন্য অনেক প্রাপ্তির, স্বস্তির। অন্তত নির্ভার থেকে সামনের বছরে পা রাখবার জন্য যথেষ্ট রসদ দিয়েছে শেষ হবার পথে বছরটা। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা যদি বলি, সেটা বাফুফে নির্বাচন। যে নির্বাচনে কাজী সালাউদ্দিনের 16 বছরের বাফুফে রাজত্বের ঘটে অবসান। বাফুফে সভাপতি হিসেবে খলনায়কে পরিণত হওয়ায় সাবেক ফুটবলার উত্তরাধিকার সূত্রে দেশের ফুটবলকে দিয়ে গেছেন বাফুফের ঘাড়ে প্রায় 10 কোটি টাকার দেনার বোঝা। তার প্রায় 1.5 যুগের আলোচিত সমালোচিত অধ্যায়ের সাথে সাম্রাজ্য শেষ হয়েছে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি ও আরেক সহ সভাপতি কাজী নাবিলেরও। নতুন বাফুফের নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিত আওয়াল। আর যদি মাঠের সাইডলাইন থেকে মাঠে ঢুকি, সেখানে জামাল ভুঁইয়াদের প্রাপ্তির খাতাটা প্রায় শূন্য। 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র 2টিতে জয়, সেটাও ভুটান আর মালদ্বীপের বিপক্ষে। 6 হারের 4টি 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে। বাকি 2 হারটাও জয় আসা দল ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো। 8 ম্যাচে 5 জয়, 1টি ড্র, 2টিতে হার। অক্টোবরেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে তহুরারা। সাফ অঞ্চলের টানা 2 শ্রেষ্ঠত্বের পর র্যাঙ্কিংয়েও এসেছে বড় সুখবর। হালনাগাদ করা ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপে গিয়েছে বাংলাদেশ নারী দল। সাবিনারা 132 নম্বর থেকে শেষ করতে যাচ্ছে 2024। বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে 3টি শিরোপা। প্রথমটি অনূর্ধ্ব-16 মেয়েদের সাফে, দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব-20 সাফে ভারতের সঙ্গে যৌথভাবে। আর অনূর্ধ্ব-20 ছেলেদের বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর পৃষ্ঠপোষক সরে যাওয়ায় শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাব ঘরোয়া লিগ থেকে গেছে ছিটকে। মে মাসে টানা 5বার পেশাদার লিগ জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। বিদায়ী মৌসুমে জিতেছে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রেবলও। তবে মাঠের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলা হয়, সেটা হবে লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য সকল রাস্তা এখন পরিষ্কার, অপেক্ষা শুধু সময়ের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে লন্ডন ডার্বিতে চেলসির মুখোমুখি হচ্ছে ফুলহ্যাম, যেখানে শীর্ষস্থানের দৌড়ে টিকে থাকার লড়াই করবে ব্লুজরা। অন্যদিকে বক্সিং ডে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে ওলভারহ্যাম্পটন। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও এভারটন। টানা 5 বারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে নামা সিটি বর্তমানে ফর্মের দুর্দশায় ভুগছে। শেষ 12 ম্যাচে 9 হার এবং মাত্র 1 জয় নিয়ে 7ম স্থানে নেমে গেছে পেপ গার্দিওলার দল। তাদের প্রতিপক্ষ এভারটন অবশ্য ভালো ফর্মে রয়েছে। শেষ 3 ম্যাচে অপরাজিত থেকে প্রতিটি ম্যাচেই ক্লিন শিট ধরে রেখেছে এভারটন। বক্সিং ডে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হচ্ছে ফুলহ্যাম। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসি শীর্ষস্থানীয় লিভারপুল থেকে মাত্র 4 পয়েন্ট দূরে। গত ম্যাচে এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পূর্ণ পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে চেলসি। দলের কোল পামার দারুণ ফর্মে রয়েছে। ইতিমধ্যেই পামার এই মৌসুমে 17 ম্যাচে গোল করেছেন 11টি এবং অ্যাসিস্ট 6টি। অন্যদিকে টেবিলের 9ম স্থানে থাকা ফুলহ্যাম ফর্মের উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। দলটি শেষ 5 ম্যাচে অপরাজিত থাকলেও 4টি ড্র তাদের পয়েন্ট টেবিলের অবস্থান উন্নত করতে ব্যর্থ হয়েছে। এদিকে এনফিল্ডে লেস্টার সিটির বিপক্ষে মুখোমুখি হবে লিভারপুল। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের লক্ষ্য তাদের জয়ের ধারা অব্যাহত রাখা এবং প্রতিপক্ষ লেস্টার সিটি থাকবে কঠিন চ্যালেঞ্জের মুখে। শেষ 6 ম্যাচে 4 জয় পাওয়া লিভারপুল প্রিমিয়ার লিগের টানা 6 ম্যাচে অপরাজিত। অন্যদিকে লেস্টার সিটি শেষ 6 ম্যাচে 4টিতে হেরে টেবিলের 17তে অবস্থান করছে।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে উলভারহ্যাম্পটন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম যেন ধ্বংসের পথে। 22 পয়েন্ট নিয়ে টেবিলের 13তে থাকা ম্যানিউ ক্রিসমাসে 1989-90 মৌসুমের পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। অন্যদিকে উলভারহ্যাম্পটন টেবিলের নিচের দিকে থাকলেও শেষ ম্যাচে লেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।